স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি তাজিন খন্দকার। শুরুতে ক্রিকেটের খবর জানাবো। ঝুম বৃষ্টিতে ঘন্টার পর ঘন্টা দর্শকদের অপেক্ষা। এত অপেক্ষার পর দিন শেষে ম্যাচটা হলো পরিত্যক্ত, তবে দর্শকদের হতাশা কিছুটা হলেও কমিয়েছেন বিসিবি বস তামিম ইকবাল। দর্শকরা ফেরত পাচ্ছেন টিকেটের দাম। চট্টগ্রাম পর্ব শেষ। শনিবার সিরিজের শেষ টি-20-তে মুখোমুখি হবে দুই দল। নাহিয়ান বিন জাসিমের রিপোর্ট। ঝুম বৃষ্টিতে ভেসে গেল দর্শকদের আবেগ। টিকিটও লস, গাড়ি ভাড়া লস, জব লস, সবই লস হয়ে গেল খাবার বিক্রেতাদের। আমরা 50 টাকা স্যান্ডউইচ 30 টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু সব হতাশা আর সব লসকে পেছনে ফেলে সবচেয়ে বড় লসটা হয়েছে যারা খেলতে চেয়েছিলেন সেই ক্রিকেটারদের, বাংলাদেশ দলের এমনকি নিউজিল্যান্ড দলেরও। কারণ নিউজিল্যান্ড দলের জন্য এটা সিরিজে সমতায় ফেরার একটা টার্গেট ছিল। একই সঙ্গে বাংলাদেশ দল চেয়েছিল চিটাগং থেকেই সিরিজটা নিশ্চিত করে যাওয়ার জন্য। কিন্তু ঠিক দমকা হাওয়া দেখছেন, আমার যে ছাতাটা উড়িয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা, সেই দমকা হাওয়ার মতোই ম্যাচটাকে কিন্তু উড়িয়ে নিয়ে গেছে এই বৈরী আবহাওয়া। নিম্নচাপ চলছে, একই সঙ্গে 3 নম্বর সতর্ক সংকেত। সাগর পাড়ে দেখছেন প্রচণ্ড বাতাস, এখানে টিকে থাকাটাও কঠিন এবং একই সঙ্গে বজ্রপাতও কিন্তু হচ্ছিল। সব কিছু মিলে ম্যাচটা পণ্ড হয়ে গেছে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এখন শেষ ম্যাচটাতে গিয়ে তাদের অঘোষিত ফাইনালে লড়বে। আমার খুবই হতাশ লাগতেছে। এর বদল যদি বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড একটা ফুটবল ম্যাচ হয়ে যেত আরও বেশি সুন্দর লাগতো খেলাটা। আশা করি ম্যাচ সিরিজ বাংলাদেশ টিম জিতবে, এই আশায় প্রত্যাশা রাখি। যদি বাংলাদেশ টিম যদি সিরিজ জিতলে এই কষ্টটা আমাদের কষ্টের মধ্যে থাকবে না, আমি আশা করতেছি। এত হতাশার মাঝেও দর্শকরা কিন্তু কিছুটা হলেও স্বস্তি পেয়েছে, কারণ বিসিবি বস তামিম ইকবাল দারুণ একটা উদ্যোগ নিয়েছেন। এই যে খেলা হলো না এবং এই যে দর্শকরা গ্যালারিতে এতক্ষণ অপেক্ষা করেছেন বৃষ্টির মাঝে, দিন শেষে তারা যখন ফিরে গেছেন একটা খবর নিয়ে ফিরে গেছেন যে তারা অনলাইনে যে টিকিটটা কিনেছেন দিন শেষে সেই টিকিটের টাকাটা তারা ফেরত পাবেন। অর্থাৎ তাদের সময়টা লস হয়েছে, আবেগটা ধাক্কা খেয়েছে, কিন্তু দিন শেষে পকেট থেকে যে টাকাটা গেছে টিকিটের জন্য সেটা তারা ফেরত পাবেন। লসের মাঝে যখন একটা টিকিটের টাকাটা পাবো একটু খুশি লাগবে। নিউজিল্যান্ড কিন্তু এই বৃষ্টির মাঝেও তারা বসেছিল না, খেলাটা হয়নি এরকম দমকা হাওয়া বজ্রপাত এর মাঝেও তারা ইনডোরে প্র্যাকটিস করেছে। অর্থাৎ তাদের টার্গেট শেষ টি-20টাতে বাংলাদেশকে যাতে তারা হারাতে পারে, কারণ ওডিআই সিরিজটা কিন্তু তারা হেরে গেছে। অন্যদিকে আপনারা যদি দেখেন যে সবশেষ যেই 5টা টি-20 মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সেখানে টাইগাররা কিন্তু সবশেষ 5টা টি-20 3টাতেই জিতেছে। সো পরিসংখ্যানও বাংলাদেশের সঙ্গে আছে, কিন্তু আপাতত আমার এখানে টিকে থাকা খুবই কঠিন। চট্টগ্রাম থেকে বিদায় নিচ্ছি, ঢাকায় নিশ্চয়ই দেখা হবে, নিশ্চয়ই বাংলাদেশের জয়ের খবরটা আপনাদেরকে জানাতে পারবো। নাহিয়ান বিন জাসিম, 71, চট্টগ্রাম। ওয়ানডে দলের জন্য একজন পাকা ফিনিশারের খোঁজে মিরাজ আর সিমন্স। ওই পজিশনে জাকেরের পর আফিফও ব্যর্থ। সামনের সিরিজে কি মোসাদ্দেককে বাজিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট? সুযোগের অপেক্ষায় আবাহনীর কাপ্তান মোসাদ্দেক। ডিপিএলে আলো কেড়েই আবারও লাল সবুজ জার্সি পড়তে চান এই অলরাউন্ডার। সাইফুল রূপকের রিপোর্ট। আইসম্যান খ্যাত জাকের আলী অনিক খুব কম সময়ের মধ্যেই মুদ্রার দুই পিঠই দেখলেন। ব্যাটে ঝড় তুলে গেল বছর জাতীয় দলে 3 ফর্মেটেই ছিলেন অটো চয়েস, টি-20তে নেতৃত্বও দিয়েছেন, অথচ চলতি বছরে কোথাও জায়গা নেই। আবার জাতীয় দলে ফেরার মিশন, আবাহনীর জার্সিতে জ্বলে ওঠার বিকল্প নাই এই উইকেট কিপার ব্যাটারের। সবশেষ ওডিআই সিরিজে কিউইদের বিপক্ষে 6 নম্বর পজিশনে দারুণ সুযোগ হেলায় ফেলেছেন আফিফ হোসেন। ওই পজিশনে ফেরার লড়াইয়ে জাকেরের বড় প্রতিদ্বন্দ্বী আবাহনীর এই কাপ্তান মোসাদ্দেক সৈকত। লাস্ট প্রিমিয়ার লিগেও নাম্বার 6-এ ব্যাটিং করেছি। আসলে এই প্রিমিয়ার লিগে হয়তো বা ওরকম 5-6-এর দিকে ব্যাটিং করার প্ল্যান থাকবে। সো সেই জায়গা থেকে মানে টিমের রিকোয়ারমেন্ট এবং আসলে বর্তমানে ন্যাশনাল টিমের মানে যেই চাহিদাটা আছে, আমি সেটা চেষ্টা করব প্রিমিয়ার লিগের মাধ্যমে সেই কাজটা করার। এখন সেটা যদি আমি সাকসেসফুলি করতে পারি, আমার কাছে মনে হয় যে একটা সুযোগ তো থাকবে। ব্যাটে বলে সমান পারদর্শী। 2016-তে জাতীয় দলে অভিষেক মোসাদ্দেক সৈকতের। অভিষেকের 1 বছরের মধ্যেই প্রতিনিধিত্ব করেছেন 3 ফর্মেটেই। এরপরেই জাতীয় দলে যাওয়া আসার মধ্যে ছিলেন। 2022-এর পর আর লাল সবুজ জার্সি ওঠেনি মোসাদ্দেক সৈকতের গায়ে। কতটা পোড়ায় 31 ছুঁই এই অলরাউন্ডারকে? যে এক্সপেকটেশন ছিল সেটা আমি ফুলফিল করতে পারিনি। সো ওই জায়গাতে মানে যে টিম থেকে করা হয়েছিল ওটা যদি আমি ডেলিভার করতে পারতাম, আমার কাছে মনে হয় যে এতদিন মানে কন্টিনিউ ওয়েতেই খেলতে থাকতাম। সো সেই জায়গাতে যখন ফেলিওর হয়েছি,
আবার চেষ্টা করছি নতুন করে রিবিল্ড করার এবং মানে কতটুকু ভালোভাবে কামব্যাক করা যায়। মোসাদ্দেক আবাহনীর ঘরের ছেলে, একই ক্লাবে খেলে যাচ্ছেন এক যুগ ধরে। ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মতো স্কোয়াড কি হয়েছে এবার? জাকের, সৌম্য, সাব্বিরদের সেরা পারফরমেন্সের দিকেই চেয়ে আছেন কোচ হান্নান আর কাপ্তান সৈকত। সিনিয়র কিছু প্লেয়ার, আবাহনীর কিছু পুরাতন প্লেয়ার ব্যাক করানোর চেষ্টা করা হয়েছে, সাথে যারা গত বছর ইয়াংস্টার ছিল এবার নতুন করে কিছু প্লেয়ার অ্যাড করেছি আমরা। আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময় শিরোপার দিকেই চিন্তা করে। সো আমরা ওই জায়গা থেকে গতকালকে আমাদের ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং হয়েছে। সো আমরা আশাবাদী এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ওই কনফিডেন্স লেভেলটা আছে যে না আমরা এই লিগে ভালো পারফরমেন্স বা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ 3 আসরেই চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। ডিপিএল এর ইতিহাসে রেকর্ড 24টা ট্রফি গেছে ধানমন্ডির ক্লাবটার শোকেসে। সাইফুল রূপক, ৭১। নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে পারফর্ম করার র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের, বেড়েছে বাংলাদেশ দলের রেটিংটাও। ভালো বোলিংয়ের পুরস্কার পেয়েছেন নাহিদ রানা, শরীফুলরা। র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাভ দিয়েছেন নাহিদ রানা, 16 ধাপ এগিয়ে বর্তমান অবস্থান 48। শরীফুল এগিয়েছেন 11 ধাপ, 28 নম্বরে জায়গা হয়েছে এই লেগের। নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইফার নেয়া মোস্তাফিজ এগিয়েছেন 14 ধাপ। লিস্টে 41 নম্বরে আছেন কাটার মাস্টার। দীর্ঘদিন পর সেঞ্চুরি করে ওয়ানডের 32তম অবস্থানে নাজমুল শান্ত। টি20 অধিনায়ক লিটন দাসের অবস্থান 65-তে। টাইগারদের সবচেয়ে ফেভারিট ফরম্যাটে এমন উন্নতি আশা দেখায় 27 বিশ্বকাপের আগে প্রস্তুতিটা যে ভালোই হচ্ছে। নাহিদ রানাকে ছাড়া ফাইনালে নামতে সাহস পাচ্ছে না পেশোয়ার জালমি। আবারও বিসিবির সাথে যোগাযোগ করেছে চাপাই এক্সপ্রেসকে দলে ফেরাতে। তামিমের বোর্ড দিয়েছে অনুমতিও, আর তাতে বোর্ড প্রধান তামিমকে ধন্যবাদ জানিয়েছেন পেশোয়ার জালমি চেয়ারম্যান জাভেদ আফ্রিদি। আবু নাইমের রিপোর্টে বিস্তারিত। একটা ফোন কল, এরপর স্বস্তির হাসি, ধন্যবাদ জানিয়ে পোস্ট। একটা বাড়তি চিন্তা কমানো গেল। নাহিদ রানাকে আবারও পাওয়া যাচ্ছে পাকিস্তানে পিএসএল ফাইনালের মঞ্চে। পেশোয়ার জালমি চেয়ারম্যান জাভেদ আফ্রিদির একটা পোস্টই ঘটনার সূত্র। ওয়ানডে সিরিজের পর টি20তে যখন রানা বিশ্রাম পেলেন তখনই ওকে দলে ফেরানোর চেষ্টা চালায় পেশোয়ার। তখন অবশ্য রাজি হয়নি বিসিবি, তবে ব্যাপারটা গড়িয়েছে ফাইনালের মঞ্চ পর্যন্ত। পেশোয়ার জালমি পৌঁছে গেছে ফাইনালে, তাই নাহিদের ব্যাপারটা বিশেষ বিবেচনায় আনার অনুরোধ করে জালমি, আর বিসিবিও দেয় ক্লিয়ারেন্স। বাবর আজমের দল বিদেশি বোলার খেলানোর সংকটে পড়ে নাহিদ রানা, শরীফুল ইসলামরা ফিরে আসার পরই। কিন্তু কোনো মতে সেটা চালিয়ে নেওয়া হলেও ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে তো আর রিস্ক নেওয়া কঠিন। তাই রানাকে ফের ডাক। ফরেন বোলারদের মধ্যে ওর থেকে ভালো করতে পারেনি অন্যরা, তাই রানার ফ্রি টাইমটা কাজে লাগাতে চায় পেশোয়ার জালমি। পাকিস্তান সুপার লিগে অভিষেকেই বাজিমাত নাহিদ রানার। 14 ওভারে 7 উইকেট নেওয়াটা খুব বড় ফিগার না হলেও ও কতটা ভালো করেছে তা বুঝতে নজর দিতে হবে পিএসএল এর বোলিং পরিসংখ্যানে। 4 ম্যাচ খেলা রানা এখনো পিএসএল এর বেস্ট ইকোনমি হোল্ডার, আর এটাই ক্যাশ করতে চায় পেশোয়ার। ওর ইকোনমিক্যাল বোলিংটা পেলে ফাইনালে থাকা যাবে নিশ্চিন্তে, তাই শিরোপার ফাইটে নাহিদ রানাকেই ওদের চাই। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য যেহেতু টি20 সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাহলে পিএসএলটা খেলতে যাওয়া কতটুকু যৌক্তিক? টেস্ট সিরিজটা কি তাহলে স্কিপ করতে হচ্ছে? উত্তরটা দিয়েছে বিসিবি। মেডিকেল বোর্ডের গ্রিন সিগন্যালের পর নেওয়া হয়েছে সিদ্ধান্ত, তাই কোনো টেনশন নাই নাহিদের পিএসএল খেলা নিয়ে। ফাইনালের ওই একটা ম্যাচের 4 ওভারই তো, এবার পালা নিজেকে আরো বেশি উজাড় করে দেয়ার। স্পেশাল কলটা স্পেশাল করেই রাখবেন রানা, সেটাই তো প্রত্যাশা। আবু নাইম, ৭১। সিরিজ বাঁচাতে হবে বাংলাদেশের। শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডেতে হারের পর নিগার সুলতানা জ্যোতিদের সামনে টি20 সিরিজটা হাত ফসকানোর শঙ্কা। প্রথম ম্যাচে 25 রানে হারের পর দ্বিতীয় ম্যাচটাও তাই বাংলাদেশের জন্য হয়ে গেছে ডু অর ডাই সমীকরণের। গেল ম্যাচে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারলেও এবার দায়িত্বটা নিতেই হবে জ্যোতিদের। অধিনায়ক সবশেষ ম্যাচে ফিরেছেন ডাক আউট হয়ে। সে ম্যাচে রান পাননি শারমিন, সোভানা মুস্তারিরা। বোলিংটা ভালো হয়নি মারুফা আক্তার, তৃষ্ণাদের, আর তাতে লঙ্কানদের আটকানো যায়নি অল্প রানে। সেই চ্যালেঞ্জটা নিতে হবে দ্বিতীয় ম্যাচে। বোলিং ইউনিট ভালো করতে পারলে সহজ হবে ব্যাটারদের জন্য। দুপুর 1:30টায় সিলেটে সিরিজের বাঁচাতে লড়বে বাংলাদেশ। একটা সময়ে স্লো ব্যাটার ছিলেন বিরাট কোহলি, এমনকি সেটা আইপিএল এর মতো মারমার কাটকাট ক্রিকেটেও। এখন তিনি গতি বাড়িয়েছেন, কিন্তু কিভাবে?
ক্রিকেট কমেন্টেটর সঞ্জয় মাঞ্জরেকর এবারে সামনে এনেছেন নতুন একটা তথ্য। বলছেন বরাবরই ব্যাটিংয়ের গিয়ার শিফট করতে পারেন কোহলি। পার্থক্যটা হলো আগে দলের বাকি ব্যাটারের ওপর ভরসা করতে পারতেন না তিনি। খালিদ জামিল জানাচ্ছেন সেই ঘটনার বিস্তারিত। পাকিস্তানের বাবর আজমের সাথে বিরাট কোহলির অদ্ভুত কিছু মিল আছে। দুজনেই একই সময়ে নিজেদের লিজেন্ডারি ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করবেন, একটা সময় ভাবা হতো তাই। বাবর কোহলি এক সময় হয়ে উঠবেন ফুটবলে মেসি রোনালদোর মতো ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের সুপার রাইভাল, কিন্তু সময়ের সাথে সাথে সেই আইডিয়া আর ধোপে টেকেনি। পারফর্ম করে বিশ্বকাপ জিতে কোহলি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, আর বাবর আজম পাকিস্তান দলের মতোই নিজেকে হারিয়ে খুঁজছেন। ধুঁকতে থাকা ন্যাশনাল টিমে এমনকি তিনি আর অটো চয়েস নন। তার কারণ একটাই, রানের গতি কম। টি-20 ক্রিকেটের এই জামানায় বাবর আজমের মতো স্লো ব্যাটিং আর চলে না। কিন্তু মজার ব্যাপার, বিরাট কোহলির বিপক্ষেও আছে ওই একই অভিযোগ, স্লো ব্যাটিং। তবে এবারে তার স্লো ইনিংসের নতুন এক কারণ ব্যাখ্যা করেছেন ক্রিকেট কমেন্টেটর সঞ্জয় মাঞ্জরেকর। মাঞ্জরেকর বলছেন কোহলি চেয়েছেন, তাই তিনি 140 থেকে 50 স্ট্রাইক রেটে রান তুলছেন স্কোরবোর্ডে। সেটা তিনি চাইলেই পারেন, আর তিনি এখন এটা চাইছেন কারণ লোকজন বলাবলি করছে কোহলির ব্যাটিং ফ্লো। এটা তার জন্য যেমন প্রেসারের, দল আরসিবিরও আতে ঘা লাগার মতো অবস্থা, কারণ ওই দলের তিনি আইকন ক্রিকেটার। কিন্তু যে লোক চাইলেই রানের গতি বাড়াতে পারেন, সে কেন স্লো ব্যাটিং করবেন, প্রশ্নটা সেই জায়গায়। এটারও উত্তর আছে মাঞ্জরেকরের কথায়। এই কমেন্টেটর বলছেন ৩-৪ বছর আগেও বিরাট ব্যাট করতেন ১২৫-৩০ স্ট্রাইক রেটে। রানের গতি এতটা চেপে যাওয়ার কারণ তিনি টপ অর্ডারে খেলতেন, বাউন্ডারি মারার পর সিঙ্গেল আর ডাবল বের করায় মনোযোগ দিতেন। কারণ তিনি নিজের উইকেট ধরে রাখতে চাইতেন, ঝুঁকি নেয়া মানা। লোয়ার অর্ডার ব্যাটারদের উপর একদম ভরসা করতে পারতেন না। কোহলি আইপিএল স্ট্যাট অবশ্য সেই কথাই বলে। চলতি আসরে আরসিবি ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ১৬৫-র কাছাকাছি স্ট্রাইক রেটে। যত পেছনে যাবেন ততই মোটামুটি একটা ধারাবাহিকতা ধরে সেটা কমেছে। ২০২১ সালে তো পুরো সিজনে কোহলি ব্যাট করেছেন ১২০-এরও কম স্ট্রাইক রেটে। বোঝাই যায় সেই কোহলি আর এই কোহলির মধ্যে আকাশ জমিন ব্যবধান। কিন্তু মাঞ্জরেকরের মতো এক্সপার্ট বলছেন কোহলির স্কিলে আসেনি কোনো পরিবর্তন। এখন যেটা করছেন সেটা তিনি তখনও পারতেন, কিন্তু করতেন না। কারণ নিজের উপর একটু বেশি দায়িত্ব নিয়ে নিতেন, যাতে লোয়ার অর্ডারের কারো রানটা করতে না হয় বা ফেল করলেও দলের বিপদ না ঘটে। টি-20তে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা কি সেই ঝুঁকিটা নিতে পারেন? কোহলির স্ট্রাইক রেট অ্যানালাইসিসের এ পর্যায়ে আলোচনায় আসতে পারে তাও। হৃদয় শামীম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20তে যেভাবে পারফর্ম করেছেন, সেই ধারাবাহিকতা ভবিষ্যতেও থাকলে টপ অর্ডারের তামিম, সাইফ, লিটনরা নিশ্চয়ই আরও বেশি হাত খুলে সাহসী শট খেলতে পারবেন। খালিদ জামিল, একাত্তর। এবারে দেশের ফুটবলের খবর জানাবো। বাংলাদেশের ফুটবলের সিন্ডিকেটের অস্তিত্ব নেই। খেলাযোগ পডকাস্টে এসে এমন মন্তব্য করে ভক্তদের তুমুল সমালোচনার মুখে জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। একই সাথে মামুনুল বলছেন কদিন আগে জামাল ভুঁইয়ার তোলা দলে গ্রুপিং এর খবরও পুরোপুরি মিথ্যা। উল্টো জামালকেই সবচেয়ে বেশি সহযোগিতার দাবি করেছেন মামুনুল। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। যখন আপনি দেখবেন সিন্ডিকেট, আপনার চোখে কখনো পড়েছে? আমার চোখে দেশের ফুটবলের সবচেয়ে চর্চিত শব্দ এই সিন্ডিকেট। ফ্যানদের মুখ থেকে সোশ্যাল সাইট হয়ে মূলধারার গণমাধ্যম, সব জায়গাতেই ফুটবল আর সিন্ডিকেট দুটি শব্দ লেপ্টে আছে একে অন্যের সাথে। তাই এক্স ক্যাপ্টেনের কাছে এই প্রশ্ন থাকবে খুবই স্বাভাবিক। সিন্ডিকেট কোনো ওয়ার্ডটা, সিন্ডিকেট কিসের সিন্ডিকেট? আপনাকে বুঝান, সিন্ডিকেটটা বলতে কি বোঝায়? সিন্ডিকেট তো আসলে বিভিন্ন ধরনের হতে পারে। সিন্ডিকেট বলতে কি বোঝায়? সিন্ডিকেট মানে একটা চক্র তৈরি করে রাখা। কদিন আগেই এক পডকাস্টে বোমা ফাটান জামাল ভুঁইয়া। ক্যারিয়ারের শুরুতে যখন ডেনমার্ক ছেড়ে আসেন বাংলাদেশে, কিভাবে তখনকার সতীর্থদের গ্রুপিং এর শিকার হয়েছিলেন সেটাই ফাঁস করেন ক্যামেরার সামনে। এরপরে শুরু হয় রিয়াকশন। তখনকার এক ফুটবলার তকলিস আহমেদ ফেসবুকে রীতিমতো জামালকে নিয়ে আক্রমণাত্মক পোস্ট করে যাকে তাকে ট্যাগ করতে শুরু করেন। জামালের ক্যারিয়ার তখন মাত্র শুরু। ওই দলের ক্যাপ্টেন ছিলেন মামুনুল, তাই গ্রুপিং এর বিষয়ে নিশ্চয়ই তারই সবচেয়ে ভালো জানার কথা। আমি জামালের থেকে শোনার পর আসলে আমি নিজে অবাক হয়েছি। আমরা জামালের জন্য কি করিনি। জামাল এন্ড রিয়াসাত দ্যাট টাইম দুইজন 12 বছর বা 8 বছর পর জামাল যে কথাটা বলছে, 8 বছর আগে জামাল কেন এই কথা বলেনি? মামুনুলের সাথে খেলাযোগের পডকাস্ট প্রচার হওয়ার পর থেকেই সোশ্যাল সাইটে আলোচনার ঝড়। ফুটবল ফ্যান গ্রুপ থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম, সব জায়গাতেই আলোচনার টপিক একটাই,
খেলাযোগে এসে কি বললেন মামুনুল ইসলাম? ফ্যানরা হলো আমাদের স্ট্রেন্থ, তারা তাদের চোখ থেকে দেখতেছে। অনেকে ফুটবল খেলে নাই, বাট তারা তাদের চোখ থেকে দেখতেছে। আর আমি ফুটবল খেলছি, আমি আমার চোখ থেকে দেখতেছি। মামুনুল জাতীয় দল ছেড়েছেন বহু আগে। 2 মে ফুটবল থেকে পুরোপুরি অবসরে চলে যাবেন। প্লেইং ক্যারিয়ারকে বিদায় দেওয়ার শেষ মুহূর্তে এক্স ক্যাপ্টেনের মন্তব্যগুলো ফুটবল মহলে নতুন আলোচনার খোরাক হয়েই এলো। শেখ আশিক, 71, ঢাকা। এবারে হকির খবর। ফাইনালে আর পারল না বাংলাদেশের মেয়েরা। ইন্দোনেশিয়ার জাকার্তায় হকির এশিয়ান গেমস বাছাইয়ের প্রথমবার অংশ নিয়েই ইতিহাস গড়ে লাল সবুজ। এশিয়ান গেমসে কোয়ালিফাই করার পাশাপাশি বাছাই পর্বের ফাইনালেও ওঠে জাহিদ হোসেন রাজুর দল। আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের সেরা সাফল্য এটি। ফাইনালে অর্পিতা পালের পিসি গোলে 8 মিনিটেই লিড নেয় বাংলাদেশ, কিন্তু এরপরেই চাইনিজ লাইপের ধারাবাহিক আক্রমণে দিশেহারা অর্পিতা রিয়ারা। 17, 32 ও 40 মিনিটের ফিল্ড গোলে 3-1 লিড চাইনিজ তাইপের। বাকি সময় আর গোল করতে পারেনি কোনো দল। জয়ের উল্লাসে মাতে চাইনিজ তাইপে। এই আসরে শিরোপা জিততে না পারলেও লক্ষ্য পূরণ করেছে বাংলাদেশের মেয়েরা। চলতি বছরের সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হবে নারীদের এশিয়ান গেমস হকি। সেখানে খেলার যোগ্যতা অর্জন করেই দেশে ফিরছে বাংলার জয়িতারা। 3-1 ব্যবধানে হারে চাইনিজ তাইপের বিপক্ষে তারা। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।